গল্পের আসর বাই উডিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী আজের ষোড়শ পর্ব। হরিহরের বাসাটা বিশেষ ভালো নয়। নিচের তলায় স্যাঁতস্যাঁতে ঘর, তাও মাত্র দুখানি। এত অন্ধকার যে হঠাৎ বাহির হইতে আসিলে ঘরে কোনো জিনিস নজরে পড়ে না। এরকম স্থানে সর্বজয়া কখনো বাস করে নাই। তাহাদের দেশের বাড়ি পুরনো হইলেও রৌদ্র হাওয়া খেলিবার বড় বড় দরজা জানলা ছিল। সেকালের উঁচু ভিতের কোঠা খটখট করিত শুকনা। এ বাসার স্যাঁতসেঁতে মেঝে ও অন্ধকার সর্বজয়ার মাথা ধরে। অপু তো মোটেই ঘরে থাকে না। সূর্যালোক পুষ্ট নবীন তরুণ ন্যায় শুধু আলোর দিকে তার মুখটি থাকে ফিরানো। নিশ্চিন্তপুরের মুক্ত মাঠে নদীর আলো হাওয়ায় মানুষ হইয়া এই বদ্ধ ঘরের অন্ধকারে তার প্রাণ হাঁপাইয়া ওঠে। এক দণ্ড সে এখানে তিষ্ঠিতে পারে না। কাশি দেখিয়া সে একটু নিরাশ হইয়াছে। বড় বড় বাড়িঘর থাকিলে কি হইবে, এখানে বন্যায় মোটেই। সন্ধ্যার দিকে একদিন কথ ঠাকুর হরিহরের বাসায় আসিল। এ কথা ও কথার বড় বলিল, কই আপনার ছেলেকে দেখছি নে? হরিহর বলিল, কোথায় বেরিয়েছে খেলা করতে, দশা সমেত ঘাটের দিকেই বোধহয় বেরিয়েছে। কথক ঠাকুর উড়ানির প্রান্তে কি দ্রব্য খুলিতে খুলিতে বলিল, আপনার ছেলের সঙ্গে বড় ভাব হয়ে গিয়েছে মশাই। সেদিন ঘাটের কাছে ডেকে বসিয়ে অনেকক্ষণ ওর সঙ্গে কথা কইলাম। কড়ি খেলতে ভালোবাসে, তাই দুটো বড় বড় সমুদ্রে কড়ি সেদিন ব্রতের সিধে কারা দিয়েছিল। ভাবলাম ওকে দিয়ে আসি, রেখে দিন আপনি, ও এলে দেবেন। অগ্রহায়ণ মাসের শেষে অপু বাবাকে ধরিল সেই স্কুলে ভর্তি হইবে। বলিল, সবাই পড়ে স্কুলে বাবা, আমিও পড়ব। ওই তো গলির মোড় ছাড়িয়ে একটুখানি গিয়েই ভালো স্কুল। হরিহর ছেলেকে স্কুলে ভর্তি করায় দিল। যদিও ছাত্রবৃত্তি স্কুল, তবে ইংরেজি পড়াও হয়। প্রসন্ন গুরুমশায়ের পাঠশালা ছাড়িয়ে দেওয়ার পরে সে প্রায় 4 বছর পর এই তাহার পুনরায় অন্য বিদ্যালয়ে ভর্তি হওয়া। মাঘ মাসের মাঝামাঝি কথক ঠাকুর এক টুকরা বালির কাগজ হাতে একদিন হরিহরের বাসায় আসিয়া হাজির। কাগজের টুকরা দেখাইয়া বলিল, দেখুন তো মশাই পড়ে, এইরকম যদি লিখি তবে হয়। হরিহর পড়িয়া দেখিল, কাশীবাসী রামগোপাল চক্রবর্তী নামে কোনো লোক কথক ঠাকুরের নামে স্বগ্রামে 10 বিঘা জমি দানপত্র লিখিয়া দিতেছে। অমুক অমুক সাক্ষী, স্থান দশাশ্বমেধ ঘাট, অমুক তারিখ। কথক ঠাকুর বলিল, ব্যাপারটা কি জানেন? আমাদের দেশে কুমোরে গ্রামের রামগোপাল চক্রবর্তী ভারী পণ্ডিত ছিলেন। মরবার বছরখানেক আগে আমাকে বললেন, রামধন, তোমার তো কিচ্ছু নেই, ভাবছি তোমাকে বিঘেখানের জমি দান করব, তুমি নেবে কি? তা ভাবলাম, সদ্য ব্রাহ্মণ দিতে যাচ্ছেন, দোষী বা কি। তারপর তিনি মুখে মুখে জমিটা আমায় দিয়ে দিলেন। দিলেন দিলেন, এতকাল তত গা করিনি, কাশিতেই থাকবো, দেশে ঘরে থাকবো না, কি হবে জমি? তারপর চক্রবর্তী মশাই গেলেন মারা, জমির দানটা মুখে মুখে রয়ে গেল। এতকাল পরে ভাবছি দেশে যাব, ছেলে পিলে না হলে কেন মানুষ মশাই? আপনাকে বলতে কি, সদিনেক টাকা হাতে করেছি, করেছি জলাহার করে মশাই। আজ 1-2 টাকা পেলেই সচ্চিও ঘরে মেয়ে পাওয়া যায়। তা যদি তাই ঘটে, তবে জমিটা দরকার হবে তো। ভাবলুম মুখে মুখে দান, সে কি আর চক্রবর্তী মশাইয়ের ছেলেরা মানবে? ভেবে চিনতে এই কাগজখানা বসে বসে লিখেছি। নিজেই লিখেছি মশাই, সইটই সব, 2 জন সাক্ষী, সব বানানো। দেখি লেখা কাগজ যদি মানে, গিয়ে বলবো, এই দেখো তোমার বাবা এই জমিটা দান করেছেন। উঠিবার সময় কথক ঠাকুর বলিল, ভালো কথা মশাই, মঙ্গলবার মাঘী পূর্ণিমার দিন আপনার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে যাব ওই টেউটার রাজার ঠাকুরের বাড়িতে, ঠিক মানমন্দিরের গায়ে একেবারে। সন্ধ্যের পর বছর বছর ব্রাহ্মণ ভোজন করায় কিনা। একটু সগর্বে বলিল, আমায় একখানা করে নেমন্তন্ন পত্তর দেয়, বেশ ভালো খাওয়ায়, চমৎকার। আমি এসে নিয়ে যাব সেদিন কিন্তু। মাঘী পূর্ণিমার দিন শেষ রাত্রি হইতে পথে স্নানার্থীদের ভিড় দেখিয়া সর্বজয় অবাক হইয়া গেল। দলে দলে মেয়ে পুরুষে জয় বিশ্বনাথজি কি জয়, বলবোম বলবোম বলিতে বলিতে দুরন্ত মাঘের শীতকে উপেক্ষা করিয়া স্নানের জন্য চলিয়াছে। একটু বেলা হইলেই পাঞ্জাবী স্ত্রী লোকটির সঙ্গে সর্বজয় স্নান করিতে গেল। গঙ্গার ঘাটের জল, সিঁড়ি, মন্দির, পথ সব উৎসব বেশে সজ্জিত নরনারীতে পূর্ণ। জলে নামা এক দুঃসাধ্য ব্যাপার। ষষ্ঠীর মন্দিরে লাল নিশান উড়িতেছে।
সন্ধ্যার আগে কথক ঠাকুর অপুকে লইতে আসিল। সর্বজয়া বলিল, পাঠিয়ে দাও গিয়ে, কেউ নেই, অপুর ওপর একটা দম হয়েছে। দশা সমেত ঘাটে ওকে ডেকে কাছে বসে গল্প করে। একদিন নাকি পেঁপে কিনে খাইয়েছে, পাঠিয়ে দাও, লোক ভালো। অপু প্রথমে কথক ঠাকুরের সঙ্গে তাহার বাসায় গেল। খেলার ঘর, মাটির দেওয়ালে নানা স্থানে খড়ি দিয়া হিসাব লেখা। নমুনা সিয়ারসোলের রানীর বাড়ি ভাগবত পাঠ 4 টাকা, মুসম্মদ কুন্টার ঠাকুর বাড়ি ওই 3 টাকা, ধারকলালজি দোবের একদিনে খোরাকি 4 আনা। বিশেষ কিছু আসবাবপত্র নাই, একখানা সরু চৌকি পাতা, একটা ছোট টিনের তরঙ্গ, একটা দড়ি টাঙানো আলনা, একজোড়া খড়, দেওয়ালের গায়ে পেরেকে একটা বড় পদ্মবীজের মালা টাঙানো। কথক ঠাকুর বলিল, কমলালেবু খাবে? অপু ঘাড় নাড়িয়া বলিল, আছে আপনার। কি জানি কেন এই কথক ঠাকুরের কাছে তাহার কোনো প্রকার লজ্জা কি সংকোচ বোধ হইতেছিল না। লেবুর খোসা ছাড়াইতে ছাড়াইতে জিজ্ঞাসা করিল, কালে বর্ষু তো পজনং জানেন আপনি? কালে বর্ষু তো পজনং? খুব জানি, রোজ বলি তো। একদিন শুনো না, এখন বলুন না একটিবার। কথক সুর করিয়া বলে মোটে, কিন্তু অপুর মনে হইল তাহার বাবার মুখে শুনিলে আরো ভালো লাগে। কথকের গলা বড় মোটা। দেশে লইয়া যাইবার জন্য কথক ঠাকুর নানা খুচরা মাটির ও পাথরের জিনিস, পুতুল, খেলনা, শিবলিঙ্গ, মালা, কাঠের কাকুই সংগ্রহ করিয়া রাখিয়াছে। অপুকে দেখাইয়া বলিল, কাশির জিনিস, সবাই বলবে কি এনেছো দেখি, তাই নিয়ে যাব। নানা সরুগুলি পার হয়ে একটা অন্ধকার বাড়ির দরজার সামনে আসিয়া কথক ঠাকুর দাঁড়াইল। নিচু হইয়া দরজা দিয়া অতি কষ্টে কথকের সঙ্গে ঢুকিয়া অপুর মনে হইল বাড়িটায় কেহ কোথাও নাই, সব নিঝুম। কথক ঠাকুর 2-1 বার গলার কাশির শব্দ করিতে কে একজন দালানের চারপাই হতে ঘুম ভাঙিয়া উঠিয়া মোটা গলায় হিন্দিতে কি জিজ্ঞাসা করিল। অপু তাহা বুঝিতে পারিল না। কথক ঠাকুর পরিচয় দেবার পরেও লোকটা তাহাকে চিনিও না বা তাহাদের আগমন প্রত্যাশাও করে নাই। পরে লোকটা যেন একটু বিরক্তির সহিত কাহাকে কি জিজ্ঞাসা করিতে লাগিল, কিন্তু ফিরিতে এত দেরিতে করিল যে অপু মনে হইল হয়তো ইহারা বলিবে, তোমাদের তো নিমন্ত্রণ হয় নাই, যাও তোমরা। যাহাই হোক, অন্ধকারে ঠাই 15 মিনিট দাঁড়াইবার পরে লোকটা ফিরিয়া আসিয়া দালানের এক স্থানে আধ অন্ধকারে খানশতক শাল পাতা পাতিয়া ইহাদের বসাইয়া দিল। একটা মোটা পিতলের লোটায় জল দিয়া গিয়াছে। কথক ঠাকুর যেন ভয়ে ভয়ে গিয়া আসনের উপর বসিল। রাজার বাড়ি কিনা জানি খাওয়ায়। অধীর আগ্রহে অপু প্রায় আরো 20 মিনিট পাতা পাতিয়া বসিয়া রহিল। কাহারও দেখা নাই। নিমন্ত্রণ খাইতে পাইবার নিশ্চয়তার সম্বন্ধে যখন পুনরায় অপুর মনে সন্দেহ দেখা দিতেছে, ঠিক সেই সময় পরিবেশটার আবির্ভাবস্বরূপ অঘটন ঘটিল। মোটা মোটা আটার পুরি ও স্বাদগন্ধহীন বেগুনের ঘণ্ট, শেষে খুব বড় বড় লাড্ডু। অপু কামড়াইতে গিয়া লাড্ডুতে দাঁত বসাইতে পারিল না, এত কঠিন। কথক ঠাকুরের চাহিয়া চাহিয়া সেই মোটা পুরি খান 10-12 আগ্রহের সহিত খাইল। মাঝে মাঝে অপুর দিকে চাহিয়া বলিতেছিল, পেট ভরে খাও, লজ্জা করো না, বেশ খাওয়ায়, বেশ লাড্ডু না, দাঁতে এখনো জোর আছে, বেশ চিবুতে পারি। 100 বৎসর একসঙ্গে থাকিলেও কেহ হয়তো আমার হৃদয়ের বাহিরে থাকিয়া যায়, যদি না কোনো বিশেষ ঘটনায় সে আমার হৃদয়ের কবাট খুলিতে পারে। আজকাল এই নিমন্ত্রণ খাইতে আনসার অনাদর অবজ্ঞা অপু বালক হইলেও বুঝিয়াছিল। তাহার পরও এই খাইবার লোভে ও আনন্দে অপুর অন্তরতম হৃদয়ে ঘা লাগিল। তাহার মনে হইল এই কথক ঠাকুর অতি অভাজন। ভাবিল, কথক ঠাকুর কখনো কিছু খেতে পায় না। আহা, এই লাড্ডু তাই অমর করে খাচ্ছে। ওকে একদিন মাকে বলে বাসাতে নেমন্তন্ন করে খাওয়াবো। করুণা ভালোবাসার সবচেয়ে মূল্যবান মশলা। তার গাঁথনি বড় পাকা হয়। তাহার শৈশব মনে এই বিদেশি দুদিনে পরিচিত বাঙাল কথক ঠাকুরে তাহার দিদি ও গুলকির সঙ্গে এক হাড়ে গাঁথা হইয়া গেল শুদ্ধ এক লাড্ডু খাইবার অধীর লোভের ভঙ্গিতে। ইহার অল্পদিন পরেই কথক ঠাকুর দেশে চলিয়া গেল। রাজঘাটের স্টেশনে কথক ঠাকুরের নির্বন্ধ তিসজ্জে হরিহর অপুকে সঙ্গে করিয়া তাহাকে গাড়িতে তুলিয়া দিতে গেল। হরিহরে মনে হইল আজ 22 বৎসর পূর্বে সে যাহা করিতে দেশে গিয়াছিল, এই ব্যক্তি তাহার বর্তমান বয়সের চেয়েও অন্তত 8 বৎসর বেশি বয়সে তাহাই করিতে, অর্থাৎ
নতুন করিয়া সংসার পাতিতে দেশ চলিয়াছে। সুতরাং তাহারই বা বয়সটা এমন কি হইয়াছে? কোনো কাজ করিবার সময়ের অভাব হইতে পারে তাহার? গাড়ি ছাড়িলে অপুর চোখে জল আসিল। বালকের প্রাণে সময়ে সময়ে বয়স্ক লোকের উপর স্থায়ী সত্যিকারের স্নেহ আসে। দুর্লভ বলিয়া তাহা বড়ই মূল্যবান। মাঘ মাসের শেষের দিকে একদিন হরিহর হঠাৎ বাড়ি ঢুকিয়া উঠানের ধারে বসিয়া পড়িল। সর্বজয় কি করিতেছিল কাজ ফেলিয়া তাড়াতাড়ি উঠিয়া আসিয়া বলিল, কি হয়েছে, এমন করে বসে পড়লে যে? স্বামীর মুখের দিকে চাহিয়া কিন্তু মুখের কথাটা তাহার মুখেই রহিয়া গেল। হরিহরের চোখ দুটো জবা ফুলের মতো লাল, ডান হাতখানা যেন কাঁপিতেছে। সর্বজয়া হাত ধরিয়া তুলিতে আসিতে সে ঘোর ঘোর আচ্ছন্নভাবে বলিল, খোকা কোথায় গেল? খোকা? সর্বজয়া গায়ে হাত দিয়া দেখিল জ্বরে তাহার গা পুড়িয়া যাইতেছে। সন্তর্পণে হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া তাহাকে বিছানায় শোয়া দিয়া বলিল, অপু আসছে, তাকে ডেকে নিয়ে গিয়েছে ওপরের ওই নন্দবাবু। বোধ হয় গোধূলিয়ার মোড়ে তার দোকানে গিয়েই নিয়েছে। অপু দোকানে যায় নাই, নন্দবাবুর ঘরের সামনে ছাদে বসিয়া বসিয়া বই পড়িতেছিল। মাসখানেক হইল নন্দবাবুর সঙ্গে অপুর খুব আলাপ জমিয়াছে। নন্দবাবুর বয়স কত তাহা ঠিক করিয়া বুঝিবার ক্ষমতা তাহার হয় নাই, তবে তাহার বাবার চেয়ে ছোট মনে হয়। নন্দবাবুর উপরের ঘরে সে অনেকগুলি বই আবিষ্কার করিয়াছে। নন্দবাবু যখন ঘরে থাকে তখন বই লিয়া ছাদে বসিয়া পড়ে, কিন্তু ভয় পাচ্ছে নন্দবাবু পড়িতে না দিয়া বই কাড়িয়া লয়, কারণ একদিন সেরূপ ব্যাপার ঘটিয়াছিল। ছাদের এক কোণে রৌদ্রে বসিয়া অপু বই পড়িতেছিল। নন্দবাবু ঘরের ভিতর কি খুঁজিতে খুঁজিতে বাহিরে আসিয়া তাহাকে দেখিতে পাইয়া ধমক দিয়া বলিল, আরে রেখে দাও, তোমার বসে বসে যত ওই সব বই পড়া, কোথাকার জিনিস কোথায় রাখো তার ঠিক নেই, কাজের সময় খুঁজে মেলে না, যাও রাখো বই, যাও। সে তো ঘরের অন্য কোনো জিনিসে হাত দেয় না, তবে তাহাকে বকিবার কারণ কি? সে হইতে সে ভয়ে ভয়ে বই লইয়া থাকে। নন্দবাবু সন্ধ্যার সময় টেরি কাটিয়া ভালো জামা কাপড় পরিয়া শিশি হইতে কি গন্ধ মাখিয়া রোজ বেড়াইতে যায়। অপুর গায়ে একদিন একটু শিশি হইতে ছড়াইয়া দিয়াছিল, বেশ ভুরভুরে গন্ধটা। সন্ধ্যার পরও সে আগে আগে নন্দবাবুর ঘরে পড়িতে যাইত, কিন্তু সন্ধ্যার পরে নন্দবাবু আলমারি হইতে একটা বোতল লইয়া লাল মতো একটা ওষুধ খায়। সে সময় সে একদিন ঘরে গিয়া পড়িলে তাহাকে ভারী বকিয়াছিল। নন্দবাবু ঘরে উঠিবার সিঁড়ি অন্যদিকে, আর একদিন রাত্রে হঠাৎ উপরে ঘরে গিয়া সে দেখিয়াছিল একটি কি স্ত্রীলোক ঘরের মধ্যে বসিয়া আছে। তাহাকে দেখিয়া নন্দবাবু বলিয়াছিল, এখন যাও অপূর্ব, ইনি আমার শালী, দেখতে এসেছেন, এখনই চলে যাবেন। ফিরিয়া আসিয়াতে সে শুনিয়াছিল নন্দবাবু বলিতেছে, ও আমাদের নিচে ভাড়াটের ছেলে, কিছু বোঝে সোঝে না। নন্দবাবু তাহাকে প্রায় তাহার মার কথা জিজ্ঞাসা করে, বলে, তোমার মাকে বলে পান নিয়ে এসে দেখি, আমার চাকরটা পান সাজাতে জানে না। অপু মায়ের কাছে আবদার করিয়া উপরে প্রায় পান আনে। নন্দবাবু মাঝে মাঝে বলে, তোমার মা আমার কথা কিছু বলেন টলেন নাকি? না। অপু বাড়ি আসে মাকে বলে, নন্দবাবু বেশ লোক মা, তোমার কথা রোজ জিজ্ঞেস করে। আমার কথা? আমার কথা কি জিজ্ঞেস করে? বলছিল তোমার মাকে বলো আমি তার কথা জিজ্ঞেস করি টরি, বেশ লোক। করুক গে, তুই পাজি ছিল অত উপরে ঘরে যাস কেন? বিকেলে উপরে বসে বসে কি করিস? হরিহরের জ্বরটা একটু কমিল। অপু স্কুল হইতে আসিয়া বই নামাইয়া রাখিতেছে। পায়ের শব্দ পাইয়া হরিহর বলিল, খোকা এসো, একটু বসো বাবা। অপু বসিয়া বসিয়া স্কুলে গল্প করিতে লাগিল। হাসি মুখে নিচু সুরে বলিল, এই 2 মাস তো স্কুলে গিয়েছি, এর মধ্যে বাবা স্কুলে সবাই খুব ভালোবাসে। রোজ রোজ ফার্স্ট বসি, স্কুলে আমাদের ক্লাসে একখানা কাগজ ছাপিয়ে বার করবে 1 মাস অন্তর। আমাকে সেই দলে নিয়েছে, তোমায় দেখাবো বাবা বেডুলে। হরিহরের বুকের ভেতরটা মমতায় বেদনায় কেমন করে। অপু একখানা কাগজ বাহির করিয়া বলে, একটা লেখা লিখেছি, কাগজখানা ছাপাবে বলেছে আমার নামে, কিন্তু যারা 2 টাকা করে চাঁদা দেবে শুধু তাদেরই লেখা ছাপবে বলেছে। 2 টাকা দেবে বাবা? হরিহর অধীর আগ্রহে ছেলের হাত হইতে কাগজখানা লইয়া পড়িতে শুরু করে। ছেলে যে লেখে সে খবর সে জানিত না। রাজপুত্রী মৃগয়ার গল্প, সুন্দর বানানো। হরিহর খুশি হইয়া বালিশে ভর দিয়ে উঠিয়া বসে, বলে, তুই লিখেছিস খোকা? আমি তো আরো কত লিখেছি বাবা, ভূতের গল্প, রাজকন্যের। বাড়ি থাকিতে
রানু দিয়ে খাতায় লিখে লিখে দিতাম তো। সর্বজয়ার টাকার নাম শুনে দিতে চাহে না। স্বামী অসুখে পড়িয়া এ অবস্থা যাহা আছে তাহার সংসারে খরচে কুলাইবে না। দরকার নাই ছাপানো কাগজে। হরিহর বুঝাইয়া বলিয়া টাকা দেওয়ায় বলে, দাও গিয়ে। আহা, খোকার লেখাটা ছাপিয়ে আসুক। সেরে উঠে পথ্যি করলেই ঠাকুরবাড়ি ভাগবত পাঠটা তো ঠিকই রয়েছে, ওতেও তো গোটা 10 টাকা পাবো। দিন 2 পরে অপু নিরাশ মুখে রাঙা ঠোঁট ফুলাইয়া বাবার কাছে চুপি চুপি আসিয়া বলে, হলো না বাবা, ছাপাখানাওয়ালার লোকেরা বেশি দাম চেয়েছে, তাই আজ স্কুলে বলে দিয়েছে 4 টাকা করে চাঁদা চাই। ছেলের মুখে নিরাশার ভাব হরিহরের বুকে খচ করিয়া বিধে। খানিকক্ষণ অন্য কথার পর সে বলে, দেখ দেখি খোকা, তোর মা কোথায় গেল? বালিশের তলা হইতে চাবির থুলো বাহির করিয়া দিয়া বলে, চুপি চুপি কাঠের ছাপ বাক্স, যেটাতে আমার কঞ্চির কলমে বান্ডিল আছে, ওইটা খোলতো। করে দেখ তো ক টাকা আছে। তাহার পর হরিহর সন্তর্পণে বাক্স খোলা নীরদ পুত্রের দিকে মমতার চোখে চাহিয়া থাকে। অবোধ অবোধ, নিতান্ত অবোধ। ওর সুন্দর শুভ্র চাঁদের মতো ললাটটি ওর মায়ের ললাট চোখ দুটি ওর মায়ের চোখ। যখন হরিহর প্রথম যৌবনে বিবাহ করে স্ত্রীকে ঘরে আনে, নববধূ সর্বজয়ের অবিকল সেই মুখের হাসি 11 বছরের ওপর অনাবিল নবীন মুখে। অকারণে হরিহরে বুকের মধ্যে স্নেহসমুদ্র উত্তাল হইয়া উঠিয়া চোখে জল ভরিয়া আনে। অপু যেন প্রথম বসন্তের নবকিশলয়, তাহার মুখের আনন্দ যেন প্রভাতের নব অরুণ আভা। তার ডাগর ডাগর নীলাভ চোখ দুটি চাহনির মধ্যে নিজের অতীত যৌবন দিনে সেই অসীম স্বপ্ন, সুনীল পাহাড়ের নবীন শালতরু শ্রেণীর উল্লাস মর্মর, কুলহারা সমুদ্রে দুরাগত সঙ্গীতধ্বনি। অপু চুপি চুপি বাবাকে দেখাইয়া বলে, 4 টাকা আছে বাবা। হরিহর সময় অসময়ের জন্য টাকা কয়টি রাখিয়া দিয়াছে নিজের বাক্সে লুকাইয়া। স্ত্রী জানে না, কাজে সে নিশ্চিন্ত মনে বলিতে পারিল, নিয়ে যা খোকা, চাঁদা দিয়ে দিস, কিন্তু তোর মাকে যেন বলিস নে। অপু খুশির সুরে বলে, ছাপা বেরোলে তোমায় দেখাবো বাবা, আমার নামে ছাপিয়ে দেবে বলেছে, এই সোমবারে পরের সোমবারে বেরোবে। পরদিন সকাল হইতে হরিহরের অসুখ আবার বাড়িল। সর্বজয়া ভয় পাইয়া ছেলেকে বলিল, নন্দবাবুকে বলগে যা তো, একবার এসে দেখে যান। নন্দবাবু দেখিয়া গেল। একজন ডাক্তার ডাকতে হবে অপূর্ব, তোমার মাকে বলো। বৈকালে নন্দবাবু একজন ডাক্তার সঙ্গে করিয়া আনিল। ডাক্তার দেখিয়া শুনিয়া বলিল, ঠান্ডা লেগে হয়েছে, ব্রঙ্কো নিউমোনিয়া, ভালো নার্সিং চাই। নিচের ঘরে কি এমনি করে থাকে? খোকা, তুমি একটা শিশি নিয়ে এসো আমার ডাক্তারখানায়, ওষুধ দেব। অপু কয়দিন গিয়া দশাশ্বমেধ ঘাটের উপর ডাক্তারের ডিসপেন্সারি হইতে ওষুধ আনিল। বিশেষ কোনো ফল দেখা গেল না। দিন দিন হরিহর দুর্বল হইয়া পড়িতে লাগিল। এদিকে টাকা যে কয়টি ছিল, ভিজিটে ও পথ্যে খরচ হয়ে গেল। ডাক্তার বলিল, অন্তত 1 সের করে দুধ ও অন্যান্য ফল না খাইতে দিলে রোগী দুর্বল হইয়া পড়িবে। 3.5 টাকা দামের একটা বিলাতি পথ্যের ব্যবস্থাও দিয়ে গেল। বিদেশ বিভুঁই জায়গা, একবার দেখিয়া সাহস দেয় এমন লোক নাই। সর্বজয়া চারিদিক অন্ধকার দেখিল। এই বিপদের মধ্যে সর্বজয়া এবার নতুন বিপদে পড়িল। উপরের ছাদে দাঁড়াইয়া ঝুঁকিয়া দেখিলে রাধিবার ঘর দেখা যায়। ইতিপূর্বেও সে মাঝে মাঝে নন্দবাবুকে ছাদ হইতে রান্নাঘরের দিকে উঁকুঝুঁকি মারিতে দেখিয়াছে। সম্প্রতি হরিহরের অসুখ হইবার পর হইতে নন্দবাবু বড় বাড়াইয়া তুলিল। নানা ওসিলায় সে দিনে 10 বার ঘরের মধ্যে আসে। আগে আগে অপুকে আড়াল করিয়া জিজ্ঞাসা করিত, আজকাল সরাসরি তাহাকে সম্বোধন করিয়া কথাবার্তা বলে। প্রথমটা সর্বজয়া কিছু মনে করে নাই, বরং বিপদের সময় এই অনত্যের লোকটি যথেষ্ট সাহায্য ও দেখাশোনা করিতেছে ভাবিয়া মনে মনে কৃতজ্ঞই ছিল। কিন্তু ক্রমেই যেন তাহার মনে হইতে লাগিল যে এই যে বাড়াবাড়ি, ইহা কোথায় যেন বেখাপ ঠেকিতেছে। নন্দবাবু নিজে পান কিনিয়া আনিয়া সম্মুখে রাখিয়া বলে, চাকরদের হাতে পান সাজা, জীবনটা গেল বউ ঠাকুরন, সাজন দিকে এবার। তাহাতেও সর্বজয়া দোষ ধরে নাই, বরং এই প্রবাসী আত্মীয় স্নেহ বঞ্চিত লোকটির ওপর মনে মনে একটু করুণাই হইত। কিন্তু ঘনিষ্ঠতা ক্রমে শোভনতার সীমা ডিঙাইতে চলিল। আজকাল পান আনিয়া বলে, রাখো দেখি বউ ঠাকুরন। হাত হইতে সর্বজয়া লইবে, এইরূপই যেন চায়। অপু তো পাগল, অধিকাংশ সময় বাটিতে তাহাকে খুঁজিয়া মেলে না। ও ঘরে হরিহর অচৈতন্য অবস্থায় পড়িয়া থাকে, আর ঠিক সেই সময় নন্দবাবু ঘরে আসিবে রোগী দেখিতে।
ছল ছুতায় এ কথায় ও কথায় আধ ঘন্টা না কাটাইয়া সে ঘর হইতে যায় না। বলে, কোনো ভয় নেই বউ ঠাকুরন, আমি আছি উপরে। অপূর্ব থাকে না থাকে, ওই সেইটার উপর গিয়ে ডেকো না। বিপদের সময় অত বাঁচতে গেলে একটু চুন দাও তো। বোটা নেই? আহা, আঙ্গুলের মাথাতে করে একটু দাও না অমনি। হরিহরে জ্ঞান হইলে ছেলের জন্য অস্থির হইয়া ওঠে। এদিক ওদিক চাহিয়া ক্ষীণ সুরে বলে, খোকা কই, খোকা কই? সর্বজয়া বলে, আসছে। তাই কি হতচ্ছাড়া ছেলে একটু কাছে বসবে? বেরিয়েছে বুঝি সেই ঘাটে? ছেলে বাড়ি এলে বলে, বসতে পারিস নি একটু কাছে? খোকা খোকা করে পাগল, খোকার তো ভেবে ঘুম নেই। যা বসকে যা। গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিতে নেই বুঝি? ছেলে হয়ে সঙ্গে ঘন্টা দেবেন কিনা? অপু অপ্রতিভ মুখে বাবার শিওরে পাশে বসে, কিন্তু খানিক বসিয়া মনে ভাবে, ওহ, কতক্ষণ বসে থাকবো, বেশ তো। আমার বুঝি একটু বেড়াতে কি খেলতে করতে নেই? কনকনে ঠান্ডায় পা অবশ হইয়া আসে। তাহার মন ছটফট করে। এক দৌড়ে একবারে সেই দশা সমেত ঘাট, জলের রানা, নির্মল মুক্ত হাওয়া, সুবেশ নরনরের ভিড়, পল্টু, সুবীর, গুলু, পটল, পল্টুর দাদা, রামনগরের রাজার সেই ময়ূরপঙ্খীটাই আজ আবার বাজ। বেলা 4টার সময়। উসখুস করিতে করিতে চক্ষু লজ্জায় সন্ধ্যা করিয়া ফেলে। মায়ের ভয়ে যাইতে সাহস পায় না। সকালে সর্বজয়া একদিন ছেলেকে বলিল, হ্যাঁ রে, ওই সাদা বাড়িটার পাশে কোন ছত্তর জানিস? উফ, তুই ছত্তরে খাসনি একদিনও এখানে এসে? কাশিতে এলে ছত্তরে খেতে হয় কিন্তু, জানিস না বুঝি? খেয়ে আসিস না আজ, দেখে খেয়ে আসিস না। কাশিতে এলে ছত্তরে খেতে হয় কেন? খেলে পুণ্যি হয়। আজ দশা সমেত ঘাটে নে অমনি ছত্তর থেকে খেয়ে আসিস, বুঝলি? বেলা 12টার সময় ছত্র হইতে খাইয়া অপু বাড়ি ফিরিল। তাহার মা রান্নাঘরে বারান্দায় বসিয়া বাড়ি দিকে লইয়া খাইতেছিল। তাহাকে দেখিয়া প্রথমটা লুকাইবার চেষ্টা করিল বটে, কিন্তু অপু অত্যন্ত কাছে আসিয়া পড়িয়াছে। লুকাইতে গেলে সন্দেহ জাগানো হয় ভাবিয়া সহজ সুরে বলিবার চেষ্টা করিল, খেয়ে এলি? কেমন খাওয়ালো রে? মা অরহরে ডাল ভিজাইয়া খাইতেছে। ভালো না, কুমড়োর একটা ছাই ঘন্ট, বসে বসে হয়রান, বড্ড ময়লা কাপড়, পড়া সব লোক খেতে যায়। আমি আর যাচ্ছি নে, পুনিতে আমার দরকার নেই। ও কি খাচ্ছ মা? তোমার বেড তো নাকি? রান্না হয়নি? আজ তো আমার কুলই চণ্ডী, এই দুটো অরলের ডাল ভিজে, বেশ খেতে লাগে, আমি বড্ড ভালোবাসি। খাবি দুটো ওবেলা? রাত্রিতেও রান্না হইল না। তাহার মা বলিল, অরলের ডাল ভিজে গিয়ে খেয়ে দেখ দেখি। বেশ লাগবে এখন, এবেলা রাঁধলাম না, ভারী তো খাস। এত কটা ভাতে বসিস বই তো নয়, ওই খেয়ে আর কি খুঁজে পারবি? পরদিন দুপুরে নন্দবাবু একতারা পান অপুর হাতে দিয়া বলিল, তোমার মার কাছ থেকে সেজে নিয়ে এসো তো। যোগের ঘরের পাশের ঘরে সর্বজয়া বসিয়া পান সাজিতেছে। নন্দবাবু জুতার শব্দ করিতে করিতে উপর হইতে নামিয়া রোগীর ঘরে ঢুকিল এবং অতি অল্পক্ষণ পরেই সেখান হইতে বাহির হইয়া সর্বজয়া যে ঘরে পান সাজিতেছে সেখানে ঢুকিল। সারা রাত্রি জাগিয়া কাটাইয়া সর্বজয়া ঝিমানি ধরিয়াছিল। জুতার শব্দে চমক ভাঙিলে একেবারে সম্মুখে নন্দবাবুকে দেখিয়া সে জড়সড় হইয়া ঘোমটা টানিয়া দিল। নন্দবাবু বলিল, পান সাজা হয়েছে বউ ঠাকুরন? সর্বজয়া নীরবে সাজা পানের খিলিগুলি রেকাবিতে করিয়া সামনের দিকে ঠেলিয়া দিতে নন্দবাবু এক খিলি তুলিয়া মুখের মধ্যে পুরিয়া বলিল, চুন বড্ড কম হয় বউ ঠাকুরন তোমার পানে, সরো দেখি আমি নিচ্ছি। সর্বজয়া কোলের কাছে পানের বাটা। বাড়িতে কেহ নাই। অপু কোথায় বাহির হইয়াছে। পাশের ঘরে হরিহর ওষুধের বসে ঘুমাইতেছে। নিস্তব্ধ দুপুর। হঠাৎ সর্বজয়া মনে হইল যেন নন্দবাবুর চুল লইবার ওসিলায় অনাবশ্যক রূপে তাহার অত্যন্ত কাছে ঘেঁষিয়া আসিতে চাহিতেছে। একটা অস্পষ্ট চিৎকার করিয়া এক লহমার মধ্যে সে উঠিয়া গিয়া ঘরের বাহিরে দাঁড়াইল। একটা বিদ্যুতের মতো কিসের স্রোত তাহার পা হইতে মাথা পর্যন্ত খেলিয়া গেল। আঙ্গুল দিয়া সিঁড়ি দেখাইয়া তীব্র স্বরে বলিল, চলে যান এক্ষুনি উপরে, কক্ষনো নিচে আসবেন না। নিচে এলে মাথা খুঁড়ে খুন হব। কেন আপনি আসেন? খবরদার, আর আসবেন না। সর্বজয়া পড়িল মহাফাপড়ে। বিদেশ জায়গা, এই রোগী ঘরে, নিঃসহায়, হাতে একটি পয়সা নাই, একটি পরিচিত লোক কোনো দিকে নাই, ছেলের বছর 11 বয়স মোটে, তাও বুদ্ধিশুদ্ধি নাই, নিতান্ত নির্বোধ।
এদিকে এইসব উৎপাত। উপরে পাঞ্জাবি স্ত্রী লোকটি কালে ভদ্রে নিচে নামে। এক আধবার সর্বজয়াকে উপরে তাহার ঘরে লইয়া গিয়াছিল, কিন্তু 5-6 মাস কাশিতে আসিয়াও সর্বজয় না পারে হিন্দি বলিতে, না পারে ভালো বুঝিতে। কাজেই আলাপ মোটেই জমে নেই। ও তো তাহার কাছে গিয়া নন্দবাবুর ঘটনা আনুপূর্বিক বলিয়া কাঁদিয়া ফেলিল। পাঞ্জাবি মেয়েটির নাম সুরজ কুয়ারি। স্বামী স্ত্রী দুজনেই পাঞ্জাবের রোয়ালসর জেলার অধিবাসী। স্বামীটি রেলে ওভারসিয়ারে কাজ করে। মেয়েটির বয়স খুব অল্প না হইলেও দেখিতে কম বয়সী, গৌরাঙ্গী, আয়তন নয়না, 8-7 দীর্ঘ গড়ন। সেসব শুনিয়া বলিল, কোনো ভয় নাই, আপনি নির্ভয় থাকুন। আবার যদি কিছু বদমাইশি ভাব দেখেন আমায় বলবেন, আমার স্বামীকে দিয়া ঘর নাক কাটিয়া ঠান্ডা করিয়া ছাড়িব। ঠিক দুপুর, কয় রাত্রি জাগিবার পর সর্বজয়া মেঝেতে আঁচল পাতিয়া শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে। উত্তরে ঘরে জানলা দিয়া এক ফালি রৌদ্র আসিয়া সরু উঠানটাতে বাঁকাভাবে পড়িয়াছে। অপু মাটির মাসলাতে গাঁদা ফুলের গাছ লাগাইয়াছিল। 2-3টে এক পেটে গাঁদা নিতান্ত বিরক্তভাবে ফুটিয়া আছে। তলায় একটা বিড়াল ছানা বসিয়া। অপু বাবার বিছানার পাশে বসিয়াছিল। তাহার বাবা আজ সকাল হইতে একটু ভালো আছে। ডাক্তার বলিয়াছে বোধহয় জীবনের আশা হইল। ভালো থাকিলেও রোগীর খুব চৈতন্য আছে বলিয়া মনে হয় না, বেহুশ অবস্থা। তাহার বাবা হঠাৎ চোখ খুলিয়া তাহার দিকে খানিকটা চাহিয়া থাকিয়া কি বলিল। অপুর মনে হইল বাবা তাহাকে আরো কাছে সরিয়া যাইতে বলিতেছে। অপু সরিয়া যাইতে হরিহর রোগশীর্ণ ক্ষীণ 2 হাতে ছেলের গলা জড়াইয়া ধরিয়া নীরবে তাহার মুখের দিকে অনেকক্ষণ ধরিয়া একদৃষ্টে চাহিয়া রইল। অপু একটু অবাক হইল। বাবার চোখের ওরকম দৃষ্টি কখনো সে দেখে নাই। রাত্রি 10টার সময় নিদ্রিত অপুর কি শব্দে ঘুম ভাঙিয়া গেল। ঘরে ক্ষীণ আলো জ্বলিতেছে। মা অঘরে ঘুমাইতেছে। বাবার গলার মধ্যে নানা সুরে যেন কি একটা শব্দ হইতেছে। তাহার কেমন ভয় ভয় ঠেকিল। ঝুল মাখানো কড়িকাঠ, শ্বেতা ম্যাজি, হাড় ভাঙা শীত, কাঠকলের আগুনের ধোঁয়া, সব মিলিয়া যেন একটা দুঃস্বপ্ন। বাবার অসুখ সারিলে যে বাঁচা যায়। শেষ রাত্রে তাহার মায়ের ঠেলা পাইয়া তাহার ঘুম ভাঙিয়া গেল। অপু, ও অপু ওঠ, শিগগির গিয়ে উপর থেকে হিন্দুস্তানি বউকে ডেকে আনতো। অপু উঠিয়া শুনিল বাবার গলার সেই শব্দটা আরো বাড়িয়াছে। উপর হইতে সুরজ কুয়ারি আসিবার একটু পরে রাত্রি 4টার সময় হরিহর মারা গেল। মাঝ বর্ষা ধারামুখর কুয়াশাচ্ছন্ন দিনে মনে হয় যে পৃথিবীর রৌদ্রদীপ্ত দিনগুলোর স্বপ্ন না সত্য। এই মেঘ, এই দুর্দিন অনন্ত ভবিষ্যতের পথে এরাই রহিল চিরসাথী। দিগন্তের মায়ালীলার মতো চৈত্র বৈশাখের যে দিনগুলি অতীতে মিলাইয়া গিয়াছে, আর কি তাহা ফিরিয়া আসে? চারিধার হইতে সর্বজয়াকে কি এক কুয়াশায় ঘিরিয়া ফেলিল। তাহার মধ্য দিয়া না দেখা যায় পথ, না চেনা যায় সাথী, না জানা যায় কোথায় আছি। সন্দেহ হয় এ কুয়াশা বোধ হয় বেলা হইলে রৌদ্র উঠিলেও কাটিবে না। এর পেছনে আছে আকাশ ছাওয়া ফিকে ধূসর রঙের সারাদিনব্যাপী অকাল বাদলের বেগ। বিপদের দিনে পাঞ্জাবি ওভারসিয়ার জালিম সিং ও তাহার স্ত্রী যথেষ্ট উপকার করিল। জালিম সিং অফিস কামাই করিয়া সৎকারী লোকের জন্য বাঙালি টোলায় ঘোরাঘুরি করিতে লাগিল। খবর পাইয়া রামকৃষ্ণ মিশনের কয়েকজনের সেবক আসিয়া পৌঁছিল। মণিকর্ণিকার ঘাটে সৎকার অন্তে সন্ধ্যাবেলা উপর স্নান করিয়া ঠান্ডা পশ্চিমে বাতাস কাঁপিতে কাঁপিতে পৈঠার উপর উঠিল। রামকৃষ্ণ মিশনের একজন সেবক ও নন্দবাবু তাহাকে উত্তরীয় পড়াইতেছিল। বেলা খুব পড়িয়া গিয়াছে। অস্তদিগন্তে স্নান আলো পাথরের মন্দিরগুলোর আগাটুকুতে মাত্র চিকচিক করিতেছে। সারাদিনের ব্যাপারে দিশেহারা অপুর মনে হইল তাহার বাবার পরিচিত গলায় উৎসুক শ্রোতাগণের সম্মুখে কে যেন বসিয়া আবৃত্তি করিতেছে। কালে বর্ষুত পজনং পৃথিবীর শস্যশালিনী লোকা সন্তু নিরাময়া। যে বাবাকে সকলে মিলিয়ে আজ মণিকর্ণিকার ঘাটে দাহ করিতে আনিয়াছিল, রোগে জীবনের যুদ্ধে পরাজিত সে বাবা স্বপ্নমাত্র। অপু তাহাকে চেনে না, জানে না। তাহার চিরদিনে একান্ত নির্ভরতার পাত্র, সুপরিচিত হাসিমুখ বাবা জ্ঞান হারিয়া অবধি পরিচিত সহজ সুরে সুকণ্ঠে প্রতিদিনের মতো কোথায় বসিয়া যেন উদাস পুরবীরে সুরে 80 গান গাইতেছে। কালে বর্ষিত পজনং পৃথিবীর শস্যশালিনী লোকা সন্তু নিরাময়া। কোনরূপে মাসখানেক কাটিল।
এই 1 মাসের মধ্যে সর্বজয়া নানা উপায় চিন্তা করিয়াছে, কিন্তু কোনোটাই সমীচীন মনে হয় না। 2-1 বার দেশে ফিরিবার কথাও যে তাহার কথা মনে পড়ে, তা হয়েছে এমন নয়। কিন্তু যখনই সে কথা মনে ওঠে, তখনই সে তাহা চাপিয়া যায়। প্রথমত তো দেশের 1 ভিটাটুকু ছাড়া বাকি সব কতক দেনার দায়। কতক এমনি বেচিয়া কিনিয়া আসিয়া হইয়াছে, জমিজমা কিছুই আর নাই। দ্বিতীয়ত, সেখান হইতে বিদায় লইবার পূর্বে সে পাথেয় ঘাটে বৌঝিদের সম্মুখে নিজের ভবিষ্যতের সুখের ছবি কতভাবে আঁকিয়া দেখাইয়াছে। নিশ্চিন্তপুরে মাটি ছাড়িয়া যাওয়ার অপেক্ষা মাত্র। এ পোড়া মূর্খের দেশে তাহার স্বামীর কদর কেহ বুঝিল না, কিন্তু যেখানে যাইতেছে সেখানে সে তাহাকে সকলে লুফিয়া লইবে। অবস্থা ফিরিতে যে 1 বৎসর দেরি হইবে না, এ কথা হাত মুখ নাড়িয়া সর্বজয়া কতভাবে তাহাদের বুঝাইয়াছে। এই তো চৈত্র মাস, 1 বৎসর এখনো পূর্ণ হয় নাই। ইহার মধ্যে এরূপ নিঃস্বর দিন অবস্থায় তাহার উপরে বিধবার বেশি সেখানে ফিরিয়া গিয়া সকলের সম্মুখে দাঁড়াইবার কথাটা ভাবিতেই সে লজ্জায় সংকোচে মাটিতে মিশিয়া যাইতেছিল। যাহা হইবার এখানে হোক, ছেলের হাত ধরিয়া কাশির পথে পথে ভিক্ষা করিয়া ছেলেকে মানুষ করিবে। কে দেখিতে আসিবে এখানে? মাসখানেক পরে একটা সুবিধা হইল। কেদারঘাটে 1 ভদ্রলোক মিশনের অফিসে জানাইলেন যে তাহার পরিচিত 1 ধনী পরিবারের জন্য একটি ব্রাহ্মণের মেয়ে আবশ্যক। জাতের মেয়ে, ঘরে আসিবেন, কাজকর্মে সাহায্য করিবেন। মিশর এরূপ কোনো লোকের সন্ধান দিতে পারেন কিনা। শেষ পর্যন্ত মিশনের যোগাযোগে ভদ্রলোকটি উপদেশ সেখানে পাঠাইতে রাজি হইলেন। সর্বজয়া অকুল সমুদ্রে কুল পাইয়া গেল। দিন 2 পরে সেই ভদ্রলোকটি বলিয়া পাঠালেন যে বাসা একেবারে উঠিয়া যাইবার জন্য যে ইহারা প্রস্তুত হয়, কারণ সেই ধনী গৃহস্থদের বাটি কাশিতে নয়, তাহাদের বাড়ি কাহারা কাশিতে বেড়াইতে আসিয়াছেন, ফিরিবার সময় সঙ্গে করিয়া লইয়া যাইবেন। প্রকাণ্ড বড় হলদে রঙের বাড়িটা, কাশিতে যে রকম বড় বড় বাড়ি আছে সেই ধরনের খুব বড় বাড়ি। সকলের পিছনে পিছনে সর্বজয়ার ছেলেকে লইয়া সংকুচিতভাবে বাড়ির ভিতর ঢুকিল। অন্তপুরে পা দিতেই অভ্যর্থনা একটা রোল উঠিল। তাহার জন্য নহে, যে দলটি এইমাত্র কাশি হইতে বেড়াইয়া ফিরিল তাহাদের জন্য। ভিড় ও গোলমাল একটু কমিলে বাড়ির গিন্নি সর্বজয়ের সম্মুখে আসিলেন। খুব মোটাসোটা, একসময় বেশ সুন্দরী ছিলেন বোঝাই যায়। বয়স 50-এর উপর। গিন্নিকে প্রণাম করিতেই তিনি বলিলেন, থাক থাক, এসো এসো। আহা, এই অল্প বয়সে এটা ছেলে বুঝি? খাসা ছেলে? কি নাম? আর একজনকে বলিলেন, বাড়ি বুঝি কাশিতেই? না, তবে বুঝি। সকলের কৌতূহল দৃষ্টির সম্মুখে সর্বজয়া বড় লজ্জা ও অস্বস্তি বোধ করিতেছিল। গিন্নির হুকুমে যখন সে তাহার জন্য নির্দিষ্ট ঘরে তাহাকে লইয়া গেল, তখন সে হাফ ফেলিয়া বাঁচিল। পরদিন হইতেই সর্বজয়া চুক্তি মতো রান্নার কাজে ভর্তি হইল। রাঁধুনি সে একা নয়, 4-5 জন আছে। 3-4টা ঘর, আঁশ, নিরামিষ, দুধের ঘর, রুটির ঘর, বাহিরের লোকদিকে রান্নার আলাদা ঘর। ঝি চাকরের সংখ্যা নাই। রান্নাবাড়িটা অন্তপুরের মধ্যে হইলেও পৃথক। সেদিকটা যেন ঝি চাকর বামুনের রাজত্ব। বাড়ির মেয়েরা কাজ বলিয়া ও বুঝাইয়া দিয়া যান মাত্র। বিশেষ কারণ না ঘটিলে রান্নাবাড়িতে বড় একটা থাকেন না। সর্বজয় কি রাঁধিবে এ কথা লইয়া আলোচনা হয়। সর্বজয় বরাবরই বিশ্বাস সে খুব ভালো রাঁধিতে পারে। সে বলিল, নিরামিষ তরকারি রান্নার ভার বরং তাহার উপর থাকুক। রাঁধুনি বামুনি মোক্ষদা মুচকি হাসিয়া বলিল, বাবুদের রান্না তুমি করবে? তাহলে তো চিত্তের। পরে পাঁচি ঝিকে ডাক দিয়া কহিল, শুনছিস ও পাঁচি, কাশিরিনী বলছেন নাকি বাবুদের তরকারি রাঁধবেন। কি নাম গো তোমার? ভুলে যাই। মোক্ষদার ওষ্ঠের কোণের ব্যঙ্গের হাসিতে সর্বজয় সেদিন সংকোচে অভিভূত হইয়া পড়েছিল বটে, কিন্তু 2-1 দিনে সে বুঝিতে পারিল যে তাহার পাড়াগাঁয়ে কোনো তরকারি রান্না সেখানে খাটিবে না। ঝোলে যে এত চিনি মিশাইতে হয়, বা বাঁধাকপি ফ্রিটার্স বলিয়া একটা যে তরকারি আছে, এ কথা সেই প্রথম শুনিল। গৃহিণী সর্বজয়াকে মাস 2 বেশ যত্ন করিয়াছিলেন। হালকা কাজ দেওয়া, খোঁজ খবর নেওয়া, ক্রমে ক্রমে অন্য 5 জনের সমান হইয়া দাঁড়াইতে হইল। বেলা 2টা পর্যন্ত কাজ করার পর প্রথম সে বড় অবসন্ন হইয়া পড়ে। এভাবে অনবরত আগুনের তাতে থাকার অভ্যাস তাহার কোনো কালেই নাই। অত বেলায় খাইবার প্রবৃত্তি বড় একটা থাকে না। অন্য অন্য রাঁধুনিরা নিজেদের জন্য আলাদা করিয়া মাছ তরকারি লুকাইয়া রাখে। কতক খায়, কতক বাহিরে কোথায় লইয়া যায়। সে পাতের কাছে একবার বসে মাত্র।
রান্নার বিরাট ব্যাপার দেখিয়া সর্বজয় অবাক হইয়া যায়। এত বড় কাণ্ড কারখানার ধারণা কোনদিন স্বপ্নেও তাহার ছিল না। বিস্মিত হইয়া মনে মনে ভাবে, দুবেলা ৩ সের করে তেলের খরচ, রোজ একটা যজ্ঞের তেল ঘিয়ের খরচ, পাড়াগাঁয়ের গরিব ঘরের ছোট সংসারের অভিজ্ঞতা লইয়া সে এসব বুঝিয়ে উঠিতে পারে না। একদিন সরু চালে ভাত রান্নার বড় ডেকচিটা নামাইবার সময় মোক্ষদা বামুনিকে ডাক দিয়া বলিল, ও মাসিমা, ডেকচিটা একটু ধরবে? মোক্ষদা শুনিয়াও শুনিল না। এদিকে ভাত ধরিয়া যায় দেখিয়া নিচে নামাইতে গিয়া ভারী ডেকচিটা কাত করিয়া ফেলিল। গরম ফ্যান পায়ের পাতায় পড়িয়া তখনই ফসকা পড়িয়া গেল। গৃহিণী সেদিনই তাহাকে রুটির ঘরে বদলি করিয়া বলিয়া দিলেন, পা না সারা পর্যন্ত তখারকে কোনো কাজ করিতে হইবে না। সর্বজয়া ছেলেকে লইয়া নিচের একটা ঘরে থাকে। ঘরটা পশ্চিম দিকে দালানের পাশেই, কিন্তু সেটা এত নিচু আর মেঝে এত স্যাঁতসেঁতে, এবং ঘরটাতে সবসময় এমন একটা গন্ধ বাহির হয় যে কাশির ঘরও এর চেয়ে অনেক ভালো ছিল। দেয়ালের নিচের দিকটা নোনা ধরা, রাঙা রাঙা বড় বড় ঝোপ। প্রতিবার বাহির হইতে ঢুকিয়াই অপু বলে, উফ, কিসের গন্ধ দেখছো মা? ঠিক যেন পুরনো চালে কি কিসের গন্ধ বলো দেখি। নিচের এই ঘরগুলো কর্তৃপক্ষ মনুষ্যবাসের উপযুক্ত করিয়া তৈয়ারি করে নাই, সেই জন্যেই এগুলিতে চাকর বাকর রাঁধুনিরা থাকে। উপরে দালানের সব ঘরগুলি উপর বাহির হইতে বেড়াইয়া বেড়াইয়া দেখিয়াছে। বড় বড় জানালা দরজা, জানালায় সব কাচ বসানো, ঘরে ঘরে গদিয়াটা বড় বড় চেয়ার, ঝকঝকে টেবিল, যেন মুখে দেওয়া যায় এত ঝকঝক করে। অপুদের বাড়িতে যেমন কার্পেটে পুরনো আসন ছিল, ওই রকম, কিন্তু ওর চেয়েও ঢের ভালো, পুরু ও প্রায় নতুন। কার্পেট মেঝেতে পাতা, দেওয়ালে আয়না টাঙানো, এত বড় বড় যে অপুর সমস্ত চেহারাখানা তাহাতে দেখা যায়। সে মনে মনে ভাবে, এত বড় বড় কাজ পায় কোথায়? জুড়ে জুড়ে করেছে বোধ হয়। দোতলায় বারান্দায় আরেকটা বড় ঘর আছে, সেটা প্রায় বন্ধ থাকে। মাঝে মাঝে চাকর বাকরে আলো হাওয়ায় খাইয়াবার জন্য খোলে। সেটার মধ্যে কি আছে জানিবার জন্য অপুর অদম্য কৌতূহল হইল। একদিন ঘরে দরজা খোলা দেখিয়া সে ঘরের মধ্যে ঢুকিয়াছিল। কি বড় বড় ছবি, পাথরের পুতুল, বড় বড় গদিয়াটা চেয়ার, আয়না, সে ঘুরিয়া বেড়াইয়া সব দেখিতেছে। এমন সময় ছোট খানসামা তাহাকে ঘরের মধ্যে দেখিতে পাইয়া রুখিয়া আসিয়া বলিল, কোন বা, কাহে ইসমে ঘুষা? হয়তো সেদিনই সে মারি খাইত, কিন্তু বাড়ির একজন ছি দালান দিয়া যাইতে যাইতে দেখিয়া বলিল, এই ছোটু, ছেড়ে দাও, কিছু বলো না, ওর মা এখানে থাকে, দেখছে দেখুক না। সকলের খাওয়া দাওয়া সারা হইলে সর্বজয়া বেলা 2:30টার সময় নিজের ঘরটিতে আসিয়া খানিকটা শোয়। সারাদিনের মধ্যে এই সময়ের মধ্যে কেবল মায়ের সঙ্গে মন খুলিয়া কথা হয় বলিয়া মাঝে মাঝে অপু এই সময় ঘরে আসে। তাহার মা তাহাকে একবার করে দিনের মধ্যে চায়। এ বাড়িতে আসা পর্যন্ত অপু যেন দূরে চলিয়া গিয়াছে। সারাদিন খাটুনি আর খাটুনি, ছেলের সঙ্গ হইতে দূরে থাকিতে হয়। বহু রাত্রে কাজ সারিয়া আসিতে অপু ঘুমাইয়া পড়ে, কথা হয় না। এই দুপুরটার জন্য তাহার মন তৃষিত হইয়া থাকে। দৌড়ে পায়ের শব্দ হইল। সর্বজয়া বলিল, কে অপু, আয়। দৌড় ঠেলিয়া বামুনি মাসি ঘরে ঢুকিল। সর্বজয়া বলিল, আসুন মাসিমা, বসুন। সঙ্গে সঙ্গে অপুও আসিল। বামুনি মাসি বাবুদের আত্মীয়া, কাজেই তাহাকে খাতির করিয়া বসাইল। বামুনি মাসির মুখ ভারী ভারী। খানিকক্ষণ চুপ করে থাকিয়া বলিল, দেখলে তো আজ কাণ্ডখানা বড় বৌমার। বলি, কি দোষটা? তুমি তো বরাবরই রুটির ঘরে ছিলে। মাছ ঘি এনে চুপিতে করে রেখে গেল। আমি ভাবলাম বাঁধাকপিতে বুঝি। কিরকম অপমানটা দেখলে তো একবার। পোলোয়ার মাছ তো সে কথা ঝিকে দিয়ে বলে পাঠালে তো হতো। শুধু ঝিওকে কম বদমাইশে ধারি নাকি? গিন্নির পেয়ারে ঝি কিনা, মাটি মারিয়া চলে না, উপরে গিয়ে 7খানা করে লাগায়। ওই তো ছিরিকণ্ঠ ঠাকুরও ছিল, বলুক দেখি। গল্প করিতে করিতে বেলা যায়। মাসি বলে, যাই, জল খাবারে ময়দা মাখি গে, 4টে বাজল। মাসি চলিয়া গেলে অপু মায়ের কাছে ঘেঁষিয়া বসিল। তাহার মা আদর করিয়া চিবো খাতে দিয়া বলিল, কোথায় থাকিস দুপুরে বলতো? অপু হাসিয়া বলিল, উপরে বৈঠকখানা ঘরে কলের গান বাজছে মা, শুনছিলাম, ওই বারান্দাটা থেকে। সর্বজয়া খুশি হইল। হ্যাঁ রে, তোর সঙ্গে বাবুদের ছেলেতে ভাবসাব হয়নি? তোকে ডেকে বসায়? খুব। অপু এটা মিথ্যা বলিল।
তাহাকে ডাকিয়া কেহ বসায় না। ওপরে বৈঠকখানাতে গ্রামোফোন বাজানোর শব্দ পাইলেই খানিকটা ইতস্তত করিয়া পরে ভয়ে ভয়ে উপরে উঠিয়া যায় ও বৈঠকখানা দোরের পাশে চুপ করিয়া দাঁড়াইয়া গান শুনে। প্রতি মুহূর্তে তাহার ভয় হয় এইবার হয়তো উহারা তাকে বলিবে নিচে চলিয়া যাইতে। গান শেষ হইলে নিচে নামিবার সময় ভাবে, কেহ তো কিছু বকলে না, কেন বকবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনি বাইরে, আমি তো বাবুদের ঘরের মধ্যে যাচ্ছি না, এরা খুব ভালো। এবারে ছেলেদের সঙ্গেও তার মেলামেশা হইল না, তাহারা উহাকে আমলি দেয় নাই। সেদিন রমেন, টেবু, সমীর, সন্তু ইহার একটা চৌকা পিঁড়ির মতো তক্তার সামনে পাতিয়া কাঠের কালো কালো গুটি চালিয়া একরকম খেলা খেলিতেছিল, নাম নাকি ক্যারাম খেলা। সে খানিকটা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলাটা দেখিতেছিল, তার চেয়ে বেগুন বিচি খেলা ঢের ভালো। বৈশাখের প্রথমে বড়বাবুর মেয়ের বিবাহ উপলক্ষে বাড়ি সরগম হইয়া উঠিল। গঙ্গা, মুঙ্গের, এলাহাবাদ, কলিকাতা, কাশী নানা স্থান হইতে কুটুম্বিনীদের আগমন শুরু হইল। সকলেই বড়লোকের ঘরের মেয়ে ও বড় ঘরের বধূ, প্রত্যেকের সঙ্গে নিজেদের ঝি চাকর আসিয়াছে। নিচের তলা দালান বারান্দা রাত্রে তাহারাই দখল করে। সারা রাত্রি হইচই। সকালে সর্বজয়াকে ডাকিয়া গিন্নি বলিলেন, ও অপূর্বর মা, তুমি এক কাজ করো, এখন দিন দুই রান্নাঘরের কাজ তোমার থাকুক। নানান জায়গা থেকে তত্ত্ব আসছে, তুমি আর ছোট মুখ্যদা সেই সবগুলো গুছিয়ে তোমাদের রুটির ঘরে ভাড়ারে তোলাপাড়া করো। মিষ্টি খাবার ওখানেই রেখো, ফল ফুলের যা দেখবে পচবার মতো সধুজির মাঠে পাঠিয়ে দিবে, নয়তো রেখে দিও। জল খাবারের সময় নিয়ে আসবে বামুন মাসি। সকাল হইতেই সন্ধ্যা পর্যন্ত ঝি বেহারাদের মাথায় কত জায়গা হতেছে, কত সত্য আসিতে লাগিল, সর্বজয়া গুনিয়া সংখ্যা করিতে পারে না। মিষ্টানের জায়গা দিতে পারা যায় না। ছোট ছোট রূপার চন্দনের বাটি জমিয়া গেল 15-16টা। আম এখনো উঠে নাই, তবুও একটা বড় ধামা আমে বোঝাই হইয়া গেল। সর্বজয়া বামুনি মাসির হাতে খাবার তুলিয়া দিতে দিতে ভাবে, এই এত ভালো মন্দ, এত কাণ্ড, তাই কি ছেলেটার জন্য কিছু? আহা, বাছা আমার সরকারদের খাবার ঘরে কোনটায় কাচুমাচু হয়ে বসে দুটো ভাত খায়, না দিতে পারি পাতে দুখানা ভালো দেখে মাছ, না একটু ভালো তরকারি, না এক হাতা দুধ, তখনই ওই শুধু হারামজাদি লাগাবে নিজের ছেলের পাতে বাবুদের হেসেল থেকে সব। বিবাহের দিন খুব ভিড়। বরপক্ষ সকালের গাড়িতে আসিয়া পৌঁছিয়া শহরে অন্য এক বাড়িতে ছিল। সন্ধ্যার কিছু পূর্বে প্রকাণ্ড শোভাযাত্রা করিয়া বর আসিল। বাহিরের উঠান নিমন্ত্রিতদের দলে ভরিয়া গিয়াছে। সারা উঠানটাতে শতরঞ্জি পাতা, এক কোণে চওড়া জরিপার লাল মখমলে মোড়া চুড়ো আসন, জরির ঝালর দোলানো নীল সাটিনের চাদোয়া, দুপাশে কিংখাবের তাকিয়া, বড় বড় বেলফুলের মালা 3 গাছা করিয়া চাদোয়ার খিলানে খিলানে টাকানো। চারিপাশে বরযাত্রীগণের চেয়ার ও কোচ, বিলাতি সেন্ট ও গোলাপ জলে পিচকারি ঘন ঘন ছুটিতেছে। অপু এ সমস্ত বিশেষ কিছু দেখে নাই, সে ঘুমাইয়া পড়েছিল। একবার সে বাড়ির মধ্যে গিয়াছিল, তখন স্ত্রী আচার হইতেছে, রাত্রি অনেক। মাকেও কোথাও খুঁজিয়া পাইল না। উৎসবের ভিড়ে কে জানে কোথায় কি কাজে ব্যস্ত আছে। দামি বেনারসি শাড়ি পরা মেয়েদের ভিড়ে উঠানের কোথাও এতটুকু স্থান ফাঁকা নাই। ছোটবাবুর মেয়ে অরুণা কাহাকে ডাকিয়া বাহিরের বৈঠকখানা হইতে বড় অর্গানোটা বাড়ির ভেতর আনিতে বলিতেছে। বিবাহের দিন 2 পরে শখের থিয়েটার উপলক্ষে আবার খুব হইচই। উঠানের এক কোণে স্টেজ বাঁধা হইয়াছে। গোলাপ ফুলে অর্কিডে স্টেজটা খুব চমৎকারভাবে সাজানো। 500 ডালের প্রকাণ্ড ঝাড়টা স্টেজের মধ্যে খাটানো হইল। এ কদিনের ব্যাপার তো, একেই অপুর তাক লাগিয়েছে। আজকাল থিয়েটার জিনিসটা কি সে আদৌ জানে না। আগ্রহ কৌতূহলের সহিত পূর্ব হইতে ভালো জায়গাটি দখল করিয়া রাখিবার জন্য সে আসরের সামনের দিকে সন্ধ্যা হইতে বসিয়া রইল। ক্রমে ক্রমে একে একে নিমন্ত্রিত ভদ্রলোকেরা আসিতে লাগিলেন। চারিদিকে আলো জ্বলিয়া উঠিল। বাড়ি দারোয়ানেরা জরির উর্দু পড়িয়া আসরের বাহিরেও দরজার কাছে দাঁড়াইল। সরকার ইতস্তত ছুটিয়া ছুটিয়া কাজ দেখাইতে লাগিল। কনসার্ট আরম্ভ হইল। যখন ড্রপ সিন উঠিবার আর বেশি দেরি নাই, বাড়ির গুমস্তা গিরিশ সরকার তাহার কাছে আসিয়া নিচু হইয়া চাহিয়া দেখিয়া বলিল, কে? অপু মুখ উঁচু করিয়া চাহিয়া দেখিল, কিন্তু মুখ চূড়া বলিয়া খানিক্ষণ কথা কহিতে পাইল না। তাহাকে জবাব দিবার অবকাশ না দিয়া গিরিশ সরকার বলিল, ওঠো ওঠো,
এখানে বাবুরা বসবেন, ওঠো। গিরিশ সরকার আন্দাজে তাহাকে চিনিতে পারিয়াছিল। অপু পিছনে চাহিয়া বিপন্ন মুখে নামতা পড়া সুরে বলিল, আমি সন্ধ্যে থেকে এখানটায় বসে আছি, পেছনে যে সব ভর্তি, কোথায় যাব? তাহার কথা শেষ হইতে না হইতেই গিরিশ সরকার তাহার হাতের নড়া ধরিয়া জোরে ঝাঁকুনি দিয়া উঠিয়া দিয়া বলিল, তোর না কিছু করেছে? জ্যাঠার ছোকরা কোথাকার, জ্ঞান নেই একেবারে সামনে। বাবুরা বসবেন, উনি রাঁধুনির বেটা এসেছেন মুখের কাছে বসতে। কোথায় যাবো যাও, ওকে বলে দাও। ফাজিল জ্যাঠা কোথাকার, যা এখান থেকে যা, ওই থামটামের কাছে বসগে, যা কোথাও। পিছন হইতে দু একজন কর্মকর্তা বলিলেন, কি হয়েছে কি হয়েছে গিরিশ, কিসের গোল, কেউ? এই দেখুন না ম্যানেজার বাবু, এই জ্যাঠার ছোকরা বাবুদের এখানে এসে বসে আছে, একেবারে সামনে। চন্দননগরে ওরা এসেছেন, বসবার জায়গা নেই, উঠতে বলছি আবার মুখামুখি তর্ক। ম্যানেজার বাবু বলিলেন, দেও না 2 থাপ্পড় বসিয়ে। অপু জড়সড় হইয়া কোনো দিকে না চাহিয়া অভিভূতের মতো আসুরের বাহির হইয়া আসিল। হঠাৎ তাহার মনে হইল আসুরের সকলের চোখ তাহার দিকে, সকলে কৌতূহলের সহিত তাহার দিকে চাহিয়া আছে। প্রথমটা ভাবিল হঠাৎ এক দৌড় দিয়া সে এখনই এক আসল লোকের চোখের আড়াল যে কোনো জায়গায় ছুটিয়া পালায়। তাহার পর সে গিয়া এক থামের আড়ালে দাঁড়াইল। তাহার গা ঠকঠক করিয়া কাঁপিতেছিল ভয়ে, অপমানে, লজ্জায়। তাহার সূক্ষ্ম অনুভূতির পর্দাগুলিতে হঠাৎ বেখাপ্পা গোছের কাঁপুনি লাগিয়াছিল। একটু সামলাইয়া লইয়া থামের আড়াল হইতে উকি মারিয়া দেখিল, কিন্তু চারিধারে চাকর বাকর, উপরে বারান্দার চিকের আড়ালে মেয়েরা, ঝি রাঁধুনিরাও নিচের বারান্দায় দাঁড়াইয়া আছে। তাহারা তো সকলেই ব্যাপারটা দেখিয়াছে। কি মনে করিতেছে উহারা? না জানি কি কাণ্ডই করিয়া বসিয়াছে। সে তো জানে না না ওটা বাবুদের জায়গা। সে বারবার মনকে বুঝাতে চেষ্টা করিল তাহাকে সম্ভবত কেউ চিনিতে পারে নাই। কে না কে, কত তো বাইরের লোক আসিয়াছে, কে তাহাকে চিনিয়াছে। তাহার পর থিয়েটার আরম্ভ হইয়া গেল। সেদিকে তাহার লক্ষ্যই রহিল না। সম্মুখের এই লোকের ভিড়, বদ্ধ বায়ু, আলোর মেলা, দারোয়ান চাকরের হইচই, কোনো দিকে তাহার খেয়াল রহিল না। ছোট খানসামা একটা রূপার হাঁসের পানদান লইয়া নিমন্ত্রিত ব্যক্তিদের সারিতে পান বিলি করিতেছিল। সেইটার দিকে চাহিয়া অপুর গা যেন কেমন করিয়া উঠিল। ওপরে ঘেরা বারান্দার দিকে চাহিয়া ভাবিল, ওদিকে মা নাই তো, যদি মা একথা জানিতে পারে। কিন্তু অপুর ভয় সম্পূর্ণ অমূলক। তাহার মা তখন সে অঞ্চলেও ছিল না, এসব কথা তাহার কানেও যায় নাই। পরের বাড়ি নিতান্ত পরাধীন অবস্থায় চোরের মতো থাকা সর্বজয়ার জীবনে এই প্রথম। সুখে হোক দুঃখে হোক, সে এতদিন একা ঘরের একা গৃহিণী ছিল, দরিদ্র সংসারের রাজরানী। সেখানে তাহার হুকুম এই এত বড় বড় গাড়ির গৃহিণী। বউরানীদের চেয়ে কর্ম কার্যকরী ছিল না, এ যেন সর্বদা জুজু হইয়া থাকা, সর্বদা মন জোগাইয়া চলা, আর একজনের মুখের দিকে চাহিয়া পথ হাঁটা। পান থেকে চুন না খসে, ছোট ছোট তস্য ছোট, এই তাহার অসহ্য হইয়া উঠিতেছিল। খাটিতে খাটিতে মুখে রক্ত উঠে, কিন্তু এখানে পা খাটানোর মূল্য নাই। প্রাণপণে খাটো, কেহ নাম করিবার নাই। উহারা যখন দিবে তখন গর্বের সঙ্গে তাচ্ছিলের সঙ্গে ছুড়িয়া ফেলিয়া দিবে। তোমার খাটার মূল্য দিতেছে বলিয়া সমানে সমানে দিবে না, তোমাকে হাঁটু গড়িয়া লইতে হইবে। এ ক্রমে তাহার অসহ্য হইয়া উঠিতেছে। কিন্তু উপায় কি? বাহিরে যাইবার সুবিধে কই? আশ্রয় কে দিবে? কোথায় দাঁড়াইবে? চিরকাল এরকম কাটিবে? যতদিন বাঁচিবে ততদিন ওই বামনী মাসির মতো? বিবাহের উৎসবের জের এখনো কেটে নাই। আজ মেয়েদের প্রীতিভোজ। সন্ধ্যার পর হইতে নিমন্ত্রিত মহিলাদের গাড়ির পিছনে গেটে আসিতে শুরু করিল। ভেতরে বড় দরজা পার হইয়া সম্মুখে মেয়ে মহলের দোতলার বারান্দায় উঠিবার চওড়া মার্বেলের সিঁড়িটা, নীল ফুলের কাজ করা কার্পেট দিয়া মোড়া। সারা বারান্দাতে ও সিঁড়িতে গ্যাসের আলো। দোতলার বারান্দায় উঠিবার মুখে বড় গ্যাসের ঝাড় জ্বলিতেছে। 2 বৌরানী ও বাড়ির মেয়েরা অভ্যর্থনা করিয়া সকলকে উপরে পাঠাইয়া দিতেছিলেন। নিমন্ত্রিতরা মেয়েরা কেহ মুচকি হাসিয়া, কেহ হাসির লহর তুলিয়া, কেহ ধীর, কেহ ক্ষিপ্র, কেহ সুন্দর অপূর্ব গতিভঙ্গিতে সিঁড়ি বাহিয়া উপরে উঠিতেছেন। অপু অনেকক্ষণ হইতে নিচের বারান্দায় একটা থামের কাছে দাঁড়াইয়া দেখিতেছিল। এই ধরনের দৃশ্য জীবনে সে প্রথম দেখিল। সেদিন বিবাহের রাত্রিতে ঘুমাইয়া পড়িবার দরুন সে বিশেষ কিছু দেখে নাই। সকলের চেয়ে তাহার ভালো লাগিতেছিল এ বাড়ির মেয়ে সুজাতাকে।
সে কার্পেট মোড়া মার্বেল পাথরের সিঁড়ি বাহিয়া এক এক নামিবার আসিতেছে। নিমন্ত্রিতদের মধ্যে কাহারো দিকে চাহিয়া হাসি মুখে বলিতেছে, বা বেশ তো মনিদি, একেবারে রাত 8টা কেড়ে। বকুল বাগানে বউ দিলেন না? অভ্যর্থিতরা সুন্দরী হাসিয়া বলিলেন, গাড়ি সাজিয়ে বসে আছি বেলা 6টা থেকে। প্রেরণ তো সোজা নয় ভাই, সব তৈরি না হলে তো জানোই তো সব। সুজাতা কাঞ্চন ফুল রঙের দামি চায়না ক্রেপের হাত কাটা জামার ফাঁক দিয়ে বাহির হওয়ার শুভ্র সুগোল নিটল বাহু দিয়া পিছন হইতে নিমন্ত্রিতাকে বেষ্টন করিয়া আদরের ধরে তাহার ডান কাঁধে মুখ রাখিয়া একসঙ্গে উপরে উঠিতে লাগিল। বলিতে বলিতে চলিল, মা বলছিলেন বকুল বাগানে বৌদি নাকি সামনের মাসে যাবেন কলকাতা। বুধবারে মা গেছিলেন যে, ঠিক কিছু হলো? সিঁড়ির উপরে ধাপে মেজ বৌরানী দেখা দিলেন। বয়স একটু বেশি, বোধ হয় 30-এর ওপর। অপূর্ব সুন্দরী। তার বেশের কোনো বাহুল্য নাই। ফিকে চাপা রঙে চওড়া লালপার রেশমি শাড়ির প্রান্ত মাথার চুড়ে হীরার ক্রিপ দিয়ে আটা। সিঁড়ির বড় ঝাড়ের আলোয় গলার সরু সোনার চেন চিকচিক করিতেছে। সুন্দর গড়ন, একটু ধীর গম্ভীর। এই বয়সে দুধে আলতা রঙের আভা অপূর্ব। মাসখানেক হইল উপযুক্ত ভাই মারা যাওয়াতে একটুখানি বিষাদের ছায়া পরিণত মুখের সৌন্দর্যকে একটি সংযত স্ত্রী দান করিয়াছে। মনিদি উঠিতে উঠিতে মেজ বৌরানীর মুখের সম্মুখে দাঁড়াইয়া সিঁড়ি উপর দাঁড়াইয়া গেলেন। মেজ বৌদির শরীর আজকাল কেমন আছে? এই দেখুন না, একবার আসবো আসবো করে কাল ওরা এটই থেকে সব এলেন। তাই নিয়ে অনেক রাত অবধি। এত সুন্দর দেখিতে মানুষ হয় উপরে ধারণা ছিল না। অপু ইহাকে প্রথম দেখিল, কারণ ইনি এতদিন এখানে ছিলেন না। ভাইয়ের মৃত্যুর পর সবে দিন কয়েক হইল বাপের বাড়ি হইতে আসিয়াছেন। সে মুগ্ধ চোখে অপলক বিস্ময় দৃষ্টিতে চাহিয়া রহিল। এই আলো, চারিধারে সুন্দরীর মেলা, দামি পুষ্পসারের মৃদু মন মাতানো সৌরভ, বিনা ঝঙ্কারের মতো সুর ও হাসির লহরীতে তাহার কেমন এক নেশা জমিয়া গেল। এই যদি সারাদিন চলে। মেজ বৌরানী অনেকক্ষণ হইতে দেখিতেছিলেন সিঁড়ির কোণে কে একজন অপরিচিত ছেলে দাঁড়াইয়া আছে। সকলকে তিনি জানেন না। তাহার বাপও খুব বড় লোক, প্রায় বাপের বাড়ি থাকেন। দুধাপ নামিয়া আসিয়া মৃদু কণ্ঠে ডাকিয়া বলিলেন, খোকা, এসে ওঠো। দাঁড়িয়ে কেন? তুমি কোত্থেকে আসছো? অপু অন্যদিকে চাহিয়া অন্য একদল আগন্তুকদের লক্ষ্য করিতেছিল। হঠাৎ ফিরিয়া চাহিয়া তাহাকেই মেজ বৌরানী ডাকিতেছেন দেখিয়া প্রথমটা বিস্মিত হইল, যেন বিশ্বাস করিতে পারিল না। পরে রাজ্যের লজ্জা আসিয়া ছুটিতেই সে উপরে উঠিয়া যাইবে কি ছুটিয়া পালাইবে ভাবিতেছে। এমন সময় মেজ বৌরানী নিজেই নামিয়া আসিলেন। কাছে আসিয়া বলিলেন, কোত্থেকে আসছো খোকা? অতি কষ্টে অনেক চেষ্টায় অপুর মুখ দিয়া বাহির হইল, আমি আমি ওই আমার মা এই বাড়ি থাকেন। সঙ্গে সঙ্গে তাহার অত্যন্ত ভয় হইল যে এখানে সে দাঁড়াইয়া আছে কোথাকার রাঁধুনির ছেলে। এ কথা শুনিয়া এখনই হয়তো নিহাকায় ডাকিয়া বলিবেন, ইহাকে গলা ধাক্কা দিয়া বাহির করিয়া দাও এখান থেকে। মেজ বৌরানী কিন্তু সেসব কিছুই করিলেন না। তিনি বিস্মিত মুখে বলিলেন, এ বাড়ি থাকেন তোমার মা? কে বলো তো, কি করেন? কতদিন তোমরা এসেছ? অপু ভাঙা ভাঙা কথায় আবল তাবল ভাবে পরিচয় দিল। মেজ বৌরানী বোধ হয় ইহাদের কথা এবার আসিয়া শুনিয়াছেন। বলিলেন, ও, তোমরা কাশী থেকে এসেছ বুঝি? কি নাম তোমার? তাহার সুন্দর সরল চোখের দিকে চাহিয়া তাহার বোধ হয় কেমন করুণা হইল। বলিলেন, এসো না উপরে দাঁড়াবে। এখানে কেন? উপরে এসো। অপু চোরের মতো বৌরানীর পিছনে পিছনে উপরে উঠিয়া কোণ ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। কাজ করার টবে গোলাপ গাছ, এরিকা পাম, করে বড় বৈঠকখানার অর্গানটা। একটি মেয়ে খানিকক্ষণ সাদাসাদির পরে অর্গানের ধারে ছোট গদিয়াটা তুলে গিয়া বসিলেন ও দু একবার হালকা হাতে চাবি টিপিয়া খানিকক্ষণ চুপ করিয়া হাসি মুখে একটি গান ধরিলেন। মেয়েটি দেখিতে সুশ্রী নয়, রংটা মাঝামাঝি, কিন্তু গানের গলা ভারী সুন্দর। তাহার পর আরেকটি মেয়ে গান গাহিলেন। এই মেয়েটি দেখিতে তত ভালো নয়। মেজ বৌরানীর মেয়ে লীলা একটি হাসির কবিতা ঘাড় নাড়িতে নাড়িতে আবৃত্তি করিয়া সকলকে খুব হাসাইল। ভারী সুন্দর মেয়ে, মায়ের মতো সুশ্রী, আর কি মিষ্টি হাসি। অপু ভাবিতেছিল এই সময় তাহার মা একবার উপরে আসিয়া দেখিল না কেন।
কোথায় রহিল মা? কোন রান্নাঘরে পড়িয়া? হয়তো কাজ করিতেছে। এইসব মা আর কোথায় দেখিতে পাইবে? মেয়েদের মজলিস চলিতেছে, এমন সময় নিচে এক হইচই উঠিল। গিরিশ সরকারের গলাটা খুব শোনা যাইতেছিল। শুধু ঝি হাসিতে হাসিতে উপরে উঠিয়া বলিল, পোড়ানি, কাণ্ড দেখো। বলে কি না হুকুর মধ্যে। দু তিনজন নিমন্ত্রিতা মহিলা জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে রে? কি? ওই ঠিকই ঠাকুর একটা এসেছিল কোত্থেকে, লুচি ভাজতে গিয়েছে, সরকারদের খাবার ঘরের উঠোনে বসে লুচি ভাজছে। বলে, আমি বাড়ি থেকে একবার হুকুর মধ্যে। নিয়ে যাচ্ছে পুড়ে চুড়ে করে। আছড়ের উপর গোমস্ত মশাই ধরেছে। রামনিহর সিং মার যা দিচ্ছে, চুলে ঝুঁটি না ধরে। সর্বজয় আজ সকাল হইতে নিঃশ্বাস ফিরিবার অবকাশ ছিল না। প্রায় 2 মণ মাছ ভাজার পর তার একার উপর সকাল 8টা হইতে সে মাছের ঘরে এ কাজে লাগিয়া আছে। চেঁচামেচি শুনিয়া সে ঘর হইতে বাহির আসিয়া দেখিল, এক উঠান লোকের মধ্যে একজন 25-30 বছরে পাতলা ময়লা রঙের ময়লা কাপড় পরা বামুনের ছেলেকে 2-3 জনে মিলিয়া কিল কেহ চর বর্ষণ করিতেছে। লোকটা ঠিকে রাঁধুনি, অন্ধকার কার্যের জন্য বাহির হইতে আসিয়াছিল। সে নাকি হুকের ভিতর করিয়া ঘি চড়ি করিয়া লইয়া যাইতেছে। তাহার সেই হুকাটি একদিকে ছিটকাইয়া ঘিটুকু উঠানের একদিকে পড়িয়া গিয়াছে। কাছামারির চোটে খুলিয়া গিয়াছে। লোকটা বিপন্নভাবে সাফাই গাইবার চেষ্টা করিতেছে এবং হুকার ভিতর ঘৃত পাওয়ার একটা যে খুব স্বাভাবিক এবং নিত্য নৈমিত্তিক ঘটনা বা ইহার মধ্যে সন্দেহের বা আশ্চর্যের হইবার কথা কিছুই নাই, এই কথা উন্মত্ত জনসংঘকে বুঝাইবার চেষ্টা করিতেছে। কথা শেষ না করিতে দিয়াই শম্ভুনাথ সিং দারোয়ান তাহাকে এমন এক ঠেলা মারিল যে সে অস্ফুটে সরে বাবারে বলিয়া দালানের কোণের দিকে ঘুরিয়া পড়িয়া গেল এবং থামের কোণে মাথাটা ঠক করিয়া জোরে লাগিয়া বোধহয় রক্ত বাহির হইল। সর্বজয়া খেমিঝিকে জিজ্ঞাসা করিল, কি হয়েছে খেমি মাসি? আহা, ওরকম করে মারে, বামুনের ছেলে। খেমি বলিল, মারবে না, হাড় গুঁড়ো করে ছাড়বে। মারার হয়েছে কি এখানে? পুলিশে দেবে, বাঘের ঘরে ঘোগের বাসা। খেমির ঝির মুখের কথা মুখেই রহিয়া গেল। সে উপরে উঠিবার সিঁড়ির দিকে চাহিয়াই তটস্থ অবস্থা দাঁড়িয়া রহিল। সর্বজয়া চাহিয়া দেখিল, একজন 65-70 বছরের বৃদ্ধা সিঁড়ি বাহিয়া নামিতেছেন। পাশাপাশি গৃহিণী, পিছনে 2 বৌরানী ও এবারের মেয়ে অরুণা ও সুজাতা। সকল ঝি চাকরের দল তটস্থ অবস্থায় সিঁড়ির নিচের বারান্দায় কাতার দায়ে দাঁড়াইয়া এ উহার পিঠে উকি মারিয়া দেখিতে লাগিল। সর্বজয় খেমিঝিকে চুপি চুপি বলিল, কে খেমি মাসি? খেমিঝি ফিসফিস করিয়া কি বলিল, কোথাকার রানীমা? সর্বজয় ভালো শুনিতে পাইল না, কিন্তু তাহার মনে হইল ঠিক এইরকম চেহারা মানুষ সে যেন আগে কোথায় দেখিয়াছে। গিন্নি কাহাকে বলিলেন, খিড়কির ফটকে ইহার পালকি আসিয়াছে কিনা দেখিয়া আসিতে। বৃদ্ধা নিজের সঙ্গে 2-3টি ঝি আসিয়াছে, তাহারা পিছনে পিছনে আছে। নানা বিদায় আপ্যায়নের বিনিময় হইল, বহু বিনীত হাস্য বিস্তার লাভ করিল। হঠাৎ এবারে ঝি চাকরের দল মাটিতে গড় হইয়া প্রণাম করিয়া খানিকক্ষণ যেন মাটির সঙ্গে মিশিয়া রহিল। সর্বজয়া মনে মনে ভাবিল, এরা এত বড় লোক, এরা যখন এত খাতির করছে তখন তো যে সে নয়। বৃদ্ধার 16 বেহারার প্রকাণ্ড পালকিটা খিড়কির ফটকেই এতক্ষণ ছিল। বৃদ্ধাও পালকিতে উঠিলেন। তাহারা দারোয়ানেরা পালকির সামনে পিছনে দাঁড়াইল। তাহাকে বিদায় দিয়া গৃহিণী অন্যান্য মেয়েরা উপরে উঠিয়া গেলেন। মাসিমা রুটির ঘরে আসিয়া চুপে চুপে বলিলেন, পয়সা রে বাপু, দেখলে তো পয়সার আদরটা? নিজেরই মস্ত জমিদারি, 2 লাখ টাকা দান করেছেন বাংলাদেশের কোথাকার কলেজের জন্য। পয়সারই আদর। আর এই তো আমিও আছি, ওদের তো আপন লোক, গ্যারাজ্জি করে কেউ? সর্বজয় কিন্তু সেদিকে মন ছিল না। এইমাত্র তাহার মনে পড়িয়াছে অনেকটা এইরকম চেহারাও এইরকম বয়সের। সেই তাহার বুড়ি ঠাকুরঝি ইন্দির ঠাকুরধন, সেই ছেঁড়া কাপড়, গেরো দিয়া পড়া, ভাঙা পাথরে আমরা ভাতে ভাত, তুচ্ছ একটা নোনা ফলের জন্য কত অপমান, কেউ পোছে না, কেউ মানে না। দুপুরবেলায় সেই বাড়ি হইতে বিদায় করিয়া দেওয়া, পথে পড়িয়া সেই দিন মৃত্যু। সর্বজয় অশ্রু বাধা মারিল না। মানুষের অন্তর বেদনা মৃত্যুর পরপরে পৌঁছায় কিনা সর্বজয় জানে না। তবু সে আজ বারবার মনে মনে ক্ষমা চাহিয়া অপরিণত বয়সের অপরাধের প্রায়শ্চিত করিতে চাহিল।
গল্পের আসর বাই অগ্নিনা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। আজ ছিল এর ষোড়শ পর্ব। আমরা নিয়মিত গল্প পড়ছি। আমাদের গল্প পাঠ আপনার কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আমাদের গল্পটা আপনাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুনদের সাথে শেয়ার করবেন, বন্ধুদের সাথে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।